বাংলাদেশে যতগুলো আছে জঙ্গি সংগঠন, এই জেএমবি বলেন, আনসারুল্লাহ বাংলা টিম বলেন, আনসার আল ইসলাম, ওই শহীদ হামজা ব্রিগেড, এরকম অনেক অনেক, এগুলোকে আসলে আমরা প্রকৃতপক্ষে এদেরকে জঙ্গি দলের স্ট্যাটাসে আমরা দিই না। এদেরকে আমরা বলি টাস্ক গ্রুপ, অর্থাৎ এক একটা জায়গাকে এক একটা টাস্ক দেওয়া হচ্ছে যে তোমরা শুধু এটি নিয়েই থাকবা, কিন্তু মূলত এরা সবাই এক। তো এই জায়গাটা আমরা অনেক সময় এই বিভিন্ন নাম বলে বলে আমরা একটু বিভ্রান্তের মধ্যে পড়ি। আমরা এদের ভেতরে কোনো পার্থক্য খুঁজে পাইনি। তো হিজবুত তাহরিরকে বলা হয়েছে যে তুমি শুধু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং বিত্তশালীদের মধ্যে তুমি কাজ করো, তো তার নাম হচ্ছে হিজবুত তাহরির। তো আগে এটিকে আলাদা সংগঠন মনে করা হতো, তারপরে মনে করা হতো জেএমবি, তারা হচ্ছে মাদ্রাসার দিকে কাজ করছে। আনসারুল ইসলাম হচ্ছে এই হিজবুত তাহরির থেকে যারা রেডিকালাইজড হয়ে আসছে, সেই জঙ্গি, যারা জঙ্গি পর্যায়ে পৌঁছে গেল, তাদেরকে দিয়ে জঙ্গিত্ব করার জন্য সেইটুকু টাস্কের ভিতরে আছে। সবগুলি মিলিয়ে ফেললে এদেরকে বানালো কারা? এটি তো সিরিয়া থেকে আইএস এসে এদেরকে বানায়নি, এদেরকে বানিয়েছে আমাদের দেশীয় ব্যক্তি, আমাদের দেশীয় কোনো সংগঠন, কোনো নেতা, কোনো পৃষ্ঠপোষকতা, সবগুলোই দেশ থেকেই হচ্ছে। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মনির, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশ অনেক দিন ধরেই নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার নানা বিষয় নিয়ে নানা রকমের আন্তর্জাতিক চাপের মধ্যে ছিল, কিন্তু এখন সব কিছু ছাপিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশটা এক ধরনের দুর্নীতি নিয়ে বা দুর্নীতি কেন্দ্রিক বিষয় নিয়ে এক ধরনের চাপের মধ্যে আছে, বা নানান আন্তর্জাতিক মহলের কথাবার্তাও সেটা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। তো আমি একটু মনিরুজ্জামান মনির, আপনার কাছ থেকে বুঝতে চাই, যেহেতু আপনি ক্ষমতাসীন দলের একজন নেতা, আপনি কি মনে করেন যে বিষয়টা সরকার যথাযথভাবে অ্যাড্রেস করছে দুর্নীতি ইস্যুটা বাংলাদেশে? এবং সমস্যাটা তো অনেক গভীর, বহু বছর ধরে গভীরে আছে, কিন্তু সেখান থেকে বেরোবার কোনো আন্তরিক প্রয়াস আছে কিনা আসলে? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার তৃতীয় মাত্রার দেশ এবং দেশের বাইরের সকল দর্শকদেরকে এবং আমার সহ আলোচক সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেন সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচন একটি অন্যতম মাধ্যম, একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে থেকে গণতন্ত্রকে শক্তিশালীকরণ বলেন, স্থায়িত্ব বলেন, এগুলোর জন্য নির্বাচনী ব্যবস্থা একটি অন্যতম পন্থা, যার মধ্যে থেকে আপনার গণতান্ত্রিক রাজনীতি এবং তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা, একাধিক দলের অংশগ্রহণ, একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গাটাতে আমাদের বুঝতে হবে যে আমরা গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করছি, সেই সংগ্রামে রাজনৈতিক দল হিসেবে আমার যে ভূমিকা সেটা আমি পালন করছি কিনা। শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি আছে, নির্বাচন কমিশন নিয়ে আপনার প্রশ্ন আছে, এগুলো যেমনিভাবে আছে, সাথে সাথে এটাও আমাদের বিবেচনায় নেওয়া উচিত, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করে কিভাবে সেটাকে একটি টেকসই মজবুত নির্বাচনী ব্যবস্থার দিকে আমরা অগ্রসর হতে পারি, তার জন্য রাজনৈতিক দল হিসেবেও একটি রাজনৈতিক দলের তার দায়িত্ব আছে। অর্থাৎ আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তখন কিন্তু আপনি বলতে পারবেন না, বুঝতে পারবেন না যে সংকটের জায়গাটা কোথায়। নির্বাচন কমিশন শক্তিশালী করার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমার কি ভূমিকা থাকা উচিত, বা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার কি ভূমিকা থাকা উচিত। সে কারণে আমি মনে করি নির্বাচনকে পরিহার না করে নির্বাচনে যুক্ত হয়ে মানুষের মাঝে সংযোগ ঘটিয়েই রাজনৈতিক দল হিসেবে আমার বিকাশ ঘটানো উচিত, এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমারও মানুষের কাছে কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হলো নির্বাচন।
গণতান্ত্রিক রাজনীতির খুব দরকার। হয়তোবা আমার বিজ্ঞ সমালোচক তার জায়গা থেকে সে নির্বাচন নিয়ে অনেক রকমের কথা বলবেন, এটা সত্য। কিন্তু আমরা যদি নির্বাচনী ব্যবস্থার অনেকগুলো দিক দেখি, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো দিকের উন্মোচনও কিন্তু করেছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অর্থাৎ 2003-04 সালের দিকে এই নির্বাচনী ব্যবস্থাটা কতটা আধুনিক হতে পারে, যুগোপযোগী হতে পারে, তার জন্য কিন্তু ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, এগুলো কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তার মস্তিষ্ক ফসল আজকে আমরা পাচ্ছি। এবং এই নির্বাচন কমিশনও কিন্তু এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকেই হয়েছে। এখন সেই প্রক্রিয়া নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু আপনি আবার যদি অংশগ্রহণ না করে সেই প্রশ্ন করেন, তখন কিন্তু খুব বেশি জনগণ আপনাকে আস্থায় নেবে না। এটা আমার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্লেষণ। এবং রাজনৈতিক দল হিসেবে যদি আপনি বারবার নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে রাখেন, তখন কিন্তু নির্বাচনী ময়দানে কেউ না কেউ চলে আসবে। এবারের উপজেলা নির্বাচন সর্বশেষ যে জায়গাটা দাঁড়িয়ে, আমি 29 তারিখের নির্বাচনটা আমার নির্বাচনী আসনে, সেটা হলো আপনার গত 9 তারিখে। সে জায়গাটায় আমি বাংলাদেশে অন্যান্য অপরাপর জায়গায় যে নির্বাচন হয়েছে তার চেয়েও এবারের উপজেলা নির্বাচন প্রথমত প্রতিটা ধাপেই তুলনামূলক বিচারে এ যাবৎকালের সবচেয়ে স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবং ভোটের টার্ন আউটের ক্ষেত্রেও আমাদের এলাকা যদি ঘূর্ণিঝড় রেমেল না আসতো, তাহলে আমি মনে করি আমার 50% বেশি আমার রাজাপুর কাঠিলে মানুষ ভোট প্রদান করতেন। সেখানে 44% উপরে ভোট পড়েছে। এবং ওই অঞ্চলে যারা বিএনপির রাজনীতি করে বা এমন যারা জামাতও করে, তারাও বলতে পারবে না যে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন করার জায়গা আছে। এখন আসেন, আপনি বলছেন যে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার। আমি বলছি যে ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ইস্যুগুলো কিন্তু নিয়ে এই নানা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চাপও ছিল, কিন্তু এখন নির্বাচনোত্তর পরিস্থিতি দেখা যাচ্ছে সবকিছু ছাপিয়ে দুর্নীতিটা বড় হতে শুরু করেছে এবং সেই চাপটা কিছু লক্ষণ আমরা দেখতে পেয়েছি। অনেকে মনে করছেন সেই চাপ আরও বাড়তে থাকবে আগামী দিনে। আমি দুর্নীতির ব্যাপারে চাপটাকে আমি যদি না নিয়ে, আমি দুর্নীতিকে, আমার প্রশ্ন ছিল যে দুর্নীতিকে কিভাবে আমি যদি মনে করি যে দুর্নীতি আমার আছে, এটাকে আমি অ্যাড্রেস করে কিভাবে আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেখানে আমাদের ফোকাস করা উচিত। এবং আমি আপনার মতন একজন বিদগ্ধ রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশের বিদগ্ধ সাংবাদিক, তৃতীয় মাত্রার মতো একটি বাংলাদেশের মতন একটি দেশে একটি মানে রাজনৈতিক টকশো করার মধ্যে থেকে একটি নতুন দ্বার উন্মোচিত করেছেন আপনি। সেখানে আমি মনে করি আপনি বাংলাদেশে অনেকের চেয়ে অনেক বেশি এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ মানুষ। দেখুন, আমাদের দুর্নীতির যে বিষয়টা আছে, প্রথমত দুর্নীতি নেই এই কথাটা তো আমি বলতে পারি না। দুর্নীতি গোটা দুনিয়াতেই আছে, কম আর বেশি, 2-1টা দেশে খুবই কম। কিন্তু আমরা যে দেশগুলো দুর্নীতিদেরকে অ্যাড্রেস করে, বাংলাদেশ সহ এই সমস্ত উন্নয়নকামী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে, সেখানে আমার অনেকগুলো আমার নিজের ব্যক্তিগত বিশ্লেষণ আছে। সেই বিশ্লেষণে আমি যদি মনে করি, সেই বিশ্লেষণ যদি আমি ব্যাখ্যা করি, তাহলে হয়তোবা অনেকে হতাশ হবে। কিন্তু আমার সেই প্রশ্নে না গিয়েও আমি মনে করি মুক্তিযুদ্ধের মধ্যে থেকে যে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশে অবশ্যই আমার বাবা মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে আমাদেরকে ছোট রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নিঃসন্দেহে কোনো রকমের কোনো বাংলাদেশের টাকা, দুর্নীতির টাকা দেশের বাইরে দুর্নীতি করে পাচার করবে, এর জন্য আমার বাবা মুক্তিযুদ্ধ করেননি। আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম, শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য সেদিন উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। সেই কারণে আমি মনে করি আজকের যে দুর্নীতির ব্যাপারে সরকার যে অবস্থান নিয়েছেন, সেই অবস্থানগুলো আমি মনে করি আরও শক্তিশালী করা। এবং সেখানে আগে যে কথাটা বলছিলাম যে আপনাদের মতন যারা বিদগ্ধ মানুষ, যারা সমাজচিন্তক, তাদেরকে আরও বেশি ইতিবাচক ভূমিকা পালন করা। অর্থাৎ যেখানে দুর্নীতিটা হয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করা এবং সেগুলোকে ফোকাস করা, সেগুলো ফোকাস করেই কথা বলা দরকার। আমি মনে করি আজকের বাংলাদেশের যে দুর্নীতির যে বিষয়গুলো, সেখানে আমরা প্রায়শই, আমি মোশাররফ ভাই, আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুর্নীতিটা আসলে কারা করে সেটা যদি আপনি খুব গভীরভাবে যান, আজকে যাদের কথা উঠে এসেছে, আমি মনে করি সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার আছে। এই কারা, এরা কারা? এরা নিঃসন্দেহে দুর্নীতি করে, আমি একটা এক্সাম্পল দিয়ে জিলুবে ছেড়ে দিচ্ছি আপনাকে। আমি খুব কাছ থেকে একজনকে চিনতাম, জানতাম। তো একদিন তার সাথে আমার সাথে কোনো একটা জায়গায় পরিচয়, দেখা, কথাবার্তা। তো আমি ওনার সম্পর্কে প্রিভিয়াসলি ইনফর্মড যে কোনো না কোনোভাবে সে অন্যায়ভাবে টাকার মালিক হয়েছে। তো
তো আমি তার পড়াশোনার, তার সন্তানদের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে যখন জানতে চাইলাম, তখন বলো এই দেশে আমার ছেলেদেরকে আমি রাখবো না। উনি একজন বড় মাপের আমলা ছিলেন। তো আমি যখন আমার সাথে যে নিয়ে আসলেন, তাকে পরবর্তীতে বললাম যে বাংলাদেশের পরিস্থিতি, ওনার মতন মানুষ দুর্নীতি করে টাকা কামাই করছে, উনি ওনার সন্তানদেরকে বাইরে রাখছেন, আমার দেশের টাকা, আমার দেশের আমজনতার টাকা, আমার দেশের ট্যাক্সের টাকা উনি চুরি করেছেন, উনি লোপাট করেছেন, উনি আবার বলতেছেন এই দেশে সম্ভব না। কত রকমের অদেশপ্রেমিক এবং কত রকমের অমানুষ এই সেক্টরে। আমি মনে করি রাজনীতির ন্যূনতম নর্মস আছে, ন্যূনতম কমিটমেন্ট আছে। এই ধরনের কোনো রাজনৈতিক কর্মী দুর্নীতি করে দেশের বাইরে টাকা পাচার করতে পারে না। এটা কার সাথে কারা জড়িত, এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। শুধুমাত্র রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করার জন্য নয়, যেটা 111 সরকার করেছিল। এইখানে আমাদের যারা যারা জড়িত এদের মুখোশ উন্মোচন করা উচিত। আমি আছি আবার আপনার কাছে, এবিএম মোশাররফ হোসেন। ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক মনিরুজ্জামান মনির। আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, দুর্নীতি কারা করে? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে এবং যাদের দুর্নীতি করার সুযোগ আছে। রাষ্ট্রের দায়িত্ব কি? এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আপনি যদি একটা সিনারিও একটু কল্পনা করেন, একটা রাষ্ট্রের বর্তমান বাংলাদেশে আপনি বলছেন যে বর্তমান যে অবস্থা, বাংলাদেশের 4 জন লোক যারা বাংলাদেশকে প্রশাসনের সর্বোচ্চ লোক, আইজিপি, আমাদের যারা নিরাপত্তা দিয়ে থাকে পুলিশ বাহিনী তার প্রধান, উনি আজকে দুর্নীতির অভিযুক্ত। আজকে আমাদের আর্মি চিফ সাবেক জনাব আজিজ আহমেদ সাহেব, উনি দুর্নীতির অভিযুক্ত। এর আগে যদি আপনি একটু তাকান যে আমাদের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জনাব সিনহা সাহেব, উনি দুর্নীতির অভিযুক্ত এবং ইতিমধ্যে এই সরকার ওনার বিচারও করে সাজাও দিয়েছেন। তারপর এই সাম্প্রতিককালে একটি ঘটনা যেটা চরমভাবে নাড়া দিয়েছে, যে এই সরকারের একজন সংসদ সদস্য আনোয়ার ইসলাম আনোয়ার, তার সম্পর্কে আমরা কি ধরনের মুখরোচক কথা শুনি। স্মাগলার, সোনা চালানি, সীমান্ত বাণিজ্য, নানা বিদায় শুনি। তা আপনি যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, একটা দেশের মূল সিনারিও যদি এটা হয়, তাহলে সেই দেশের সরকার আছে না নাই? অথবা সরকারের পৃষ্ঠপোষকতায় কি এটা হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আজকে আমাদেরকে ভাবিয়ে তুলছে। অর্থাৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারাই আজকে এই দুর্নীতিকে সবচেয়ে বেশি প্রশ্রয় দিচ্ছে। আমি যদি আপনাকে একটি উদাহরণ দিই, এই জনাব বেনজির আহমেদ সাহেব, আপনার নিশ্চয় মনে আছে আওয়ামী লীগ আজকে 13 বছর ক্ষমতায়, এই 54 বছর, প্রায় 16 বছর কাছাকাছি। 13 বছর উনি পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2010 থেকে 2015 পর্যন্ত উনি কমিশনার ছিলেন ঢাকা মহানগরের। 2015 থেকে 20 পর্যন্ত উনি র্যাবের ডিজি ছিলেন এবং 2020 থেকে 22 পর্যন্ত উনি পুলিশের আইজিপি ছিলেন। এবং আমরা যতটুকু পত্রপত্রিকা ইদানিং দেখছি ওনার দুর্নীতির ব্যাপারে, যে উনি যখন র্যাবের ডিজি থেকে শুরু করে তখন থেকে উনি এই অবৈধ সম্পদ অর্জন শুরু করেছে। তাহলে আমি একটু প্রশ্ন করতে চাই মনিরুজ্জামান মনির, একটা গভর্নমেন্টের কাজটা কি? গভর্নমেন্টের নানা গোয়েন্দা সংস্থা থাকে এবং আপনি জানেন যে আমাদের কাউন্টার ইন্টেলিজেন্সও কিন্তু আছে। একটা যদি ফেল করে আরেকটা যেন সেই শূন্যস্থান পূরণ বা একটা আরেকটা খোঁজ খবর রাখে, হ্যাঁ, আরেক পক্ষ রাখে। তাইলে আজকে আমাদের এই যে এসবি আছে, ডিবি আছে, এনআইএসআই আছে এবং সর্বশেষ আমাদের আর্মির কিন্তু ডিজিএফআই আছে। তাহলে এই একটা সংস্থাকে আমরা জানি না যে জনাব বেনজির আহমেদ সাহেব এই কর্মকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ সরকারের পৃষ্ঠপোষকতায়। কারণ সরকারের ইন্টারেস্টটা কি? সরকারের ক্ষমতায় থাকার গ্যারান্টি হলো মিস্টার বেনজির আহমেদ। আপনার মনে আছে 2014 নির্বাচন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, তাদের কর্মসূচি থাকতে পারে। এই বেনজির সাহেব বলেছিলেন, দেখা মাত্র এই আন্দোলনকারীদের বুকের মধ্যে গুলি করে দিতে হবে। এটা কি একটি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কথা যে উনি একসময় দুর্নীতির বিরুদ্ধে, আমি ওই কথা বলছি। তারপর উনি এই কথা বলেছেন যে দুর্নীতি কোনোভাবে করা যাবে না, দুর্নীতি দরকার হলে মাটির নিচ থেকে খুঁজে বের করতে হবে। সেই লোক আজকে দুর্নীতির কি অবস্থা, 500-600 বিঘা তার জমি, ঢাকাতে ফ্ল্যাট, বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে তার সম্পত্তি নাই। তাইলে আমার প্রশ্ন হলো, মনিরুজ্জামান মনিরের সরকার হলো দীর্ঘ 16 বছর প্রায় ক্ষমতা, 15.5 বছর, উনি কি দেখে নেই? বরং আমরা দেখেছি এই যে বেনজির সাহেবদের এবং তার কাছ থেকে হিন্দু
মানে আমি আরেকটু ঘটনা সেটা রক্ষা পায়নি, এমনকি আওয়ামী লীগও রক্ষা পায়নি। আমরা যদি আমি একটু আপনাকে সভাপতি বা সাবেক একটা উদাহরণ সদস্য দিই। ওই যে আপনি যে কথাটি বললেন যে আমরা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে আপনি যাই বলেন, যে কোনো মাধ্যম বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, সাংবাদিকদের কিন্তু আলাদা একটা শ্রদ্ধার চোখে দেখে, আবার কিন্তু একটা ভয়ের চোখও দেখে, কারণ তারা সত্য উদ্ঘাটন করে। আপনি দেখেন এই বেনজির সাহেব আইজিপি, আওয়ামী লীগের দুবারের নির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান এবং প্রেস ক্লাবের উনি সভাপতি, এবং অন্য একটা সূত্র থেকে জানা যায় উনি যখন ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর সহপাঠী ছিলেন। ওনার মতো লোককে তুলে নিয়ে ওনার সিটিজেন টিভির মালিকানা 35% লিখিয়ে নিয়েছে, উনি বলার মতো সাহস পায় নাই। অর্থ আমি মনিরুজ্জামান মনিরাজ যে কথা বলে আইনা ওনারা নিজেরা চেহারাটা দেখে কিনা, অথচ বাংলাদেশে এমন একটা ভয়ের সংস্কৃতি চালু করেছে যে একজন সরকারি দলের সংসদ সদস্য, প্রেস ক্লাবের সভাপতি এবং একজন খুব বিখ্যাত সাংবাদিক, ওনার মতো লোক মুখ খুলে কথা বলতে পারছে না। মানে কোন বাংলাদেশে আমরা বসবাস করছি? তারপরে এই আজিজ সাহেব আপনার মনে আছে, একজন আর্মি আমাদের কিন্তু গৌরব, আমরা অহংকার করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। উনি ওনার ভাইদের ব্যাপারে কি করেছে, অন্যগুলো আমি বাদ দিলাম, সে প্রশাসনিকভাবে কি করেছে, কি ক্ষমতা প্রয়োগ করেছে, অপ্রয়োগ করেছে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেখানে ওনার ভাইদের ন্যাশনালিটি করেছে, বাপের নাম চেঞ্জ করেছে, মায়ের নাম চেঞ্জ, নিজের নাম করেছে, কিভাবে সম্ভব এবং এর সাথে কারা জড়িত? অর্থাৎ আমাদের সমাজের টোটাল রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ আজকে দুর্নীতিকে এস্টাবলিশ করে দিয়েছে। এক, তারপর এই আপনি দেখেন আনার সাহেব, আওয়ামী লীগরা বলবে যে এরকম সমাজ হয়। আনার সাহেব যখন 2011 গভর্নমেন্ট আসে তখন তার নামে প্রায় 39টি মামলা, তখন ইন্টারপোলের রেড অ্যালার্ট তার নামে। তো যেই লোকটা ইন্টারপোলের রেড অ্যালার্ট তাকে খুঁজছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, স্মাগলিংয়ের অভিযোগ, সীমান্ত তাকে আপনি নমিনেশন দিয়ে 3 বার এমপি করেছেন। অর্থাৎ এর মধ্যে আব্দুল তুষার নামক আমাদের ডাক্তার একজন, উনি লিখেছেন যে চাকরের যদি এই অবস্থা হয়, মানে এই যে বেনজির বা আজ, তাহলে মালিকের কি অবস্থা? এক, আপনাকে আমি এখন একটু পরিসংখ্যান দিয়ে বলি। এই বাজেট, তারা একটা বাজেট দিয়েছে একটু ছোট্ট করে, হ্যাঁ আমি ছোট্ট করে বলছি। বাজেটে আপনি দেখেন এই যে বাজেটটা দিয়েছে, একদিকে তারা উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে, অথচ আপনি আর আমি জানি না, ওটা মনিরুজ্জামান মনিরও জানে না। আমরা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে 1 টাকাও নেই, অথচ আমাদের 1,55,000 টাকা ঋণ কিন্তু আমার মাথার উপর আছে। যে সন্তানটি আজকে জন্মগ্রহণ করবে তার উপরে একই বোঝা। শুধু তাই না, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সুইজারল্যান্ড ভিত্তিক ইউএসবি ব্যাংক 2023-এর একটা প্রতিবেদন দিয়েছে যে বাংলাদেশের 1700 বিলিয়ন ইয়ান তাদের ওখানে টাকা রেখেছে, এই যে যার টোটাল জিডিপির প্রায় 10%। এ কারা এই টাকাটা পাচার করেছে? অর্থাৎ আপনি টাকা পাচার করবেন, আপনি ব্যাংক লুট করবেন, তারপর আপনি ব্যবস্থা নেওয়া যাবে না। এই যে আব্দুল্লাহ বাচ্চুদের মতো লোকরা চলে যায়, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। তো সুতরাং একটা যেই সরকার আজকে দুর্নীতিকে শুনে সামগ্রিকভাবে পৃষ্ঠপোষকতা করে, সেখানে আপনি গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, ন্যায় বিচার বলেন, এটা কিভাবে আপনি মনিরুজ্জামান মনিরদের একটা জিনিস আমার কাছে খুব করুণ হয়। আমার তো এক সহযোদ্ধা একসাথে রাজনীতি করেছে, ওনারা কার মুক্তিযুদ্ধের চেতনা আমরা বাস্তবায়ন করতে চাই, আমরাও তো চাই, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এই যে আপনি ব্যাংক লুট করবেন, মুক্তিযুদ্ধের চেতনা এই যে আপনার সরকারি কর্মচারীকে দুর্নীতি করার সুযোগ দিয়ে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন। উনি বলেছে হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বলে যে আমি মানুষের ভোটের ভাতের অধিকার প্রতিষ্ঠা, কোন জায়গায় ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে? আজকে বাংলাদেশের মানুষ তো ভোট দিতে যাচ্ছে না। এটা আওয়ামী লীগ তো রিয়ালাইজ করা উচিত যে প্রধানমন্ত্রীর আমরা এই রেফারেন্সটা উদ্ধৃত করি বিভিন্ন জনসভায়, কিন্তু এখন কেন মানুষ ভোট দিতে যায় না? মানুষ কেন নিজেকে উড্ড করে নিয়েছে, ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? আজকে কেন ভোটের বাক্স শূন্য হয়ে যাচ্ছে? অর্থাৎ মানুষের মধ্যে একটা চরম অনাস্থা আওয়ামী লীগ তৈরি করেছে। এই অবস্থা থেকে বের হয়ে যাওয়ার একটাই পথ আছে, সেটা হলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। এছাড়া আগামী বাংলাদেশকে রক্ষা করার ন্যূনতম কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আছে, কিন্তু আগামী দিনে এমন একটি ভয়ঙ্কর বাংলাদেশ অপেক্ষা করছে যার সবচেয়ে বড় মাসুল দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ। মনিরুজ্জামান মনির, আমি শেষের জায়গা থেকে শুরু করি। আমি আমার ইন্ট্রোতেই বলেছিলাম যে মুক্তিযুদ্ধের আদর্শের সাথে দুর্নীতি করে দেশের বাইরে টাকা পাচার, এটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। আমার ভাই হয়তো বা কথাটা বুঝতে পারেননি। এরপরে আসেন যে নির্বাচনী ব্যবস্থার যে অনীহা, সেটাও আমি বলেছি যে নির্বাচনী ব্যবস্থায় অনীহা না, যদি তাই হতো তাহলে ভোটের মাঠে আমার নির্বাচনী এলাকায় সর্বশেষ যেটা হলো, সেখানে 44% বা 45% মানুষ ভোট কেন্দ্রে যেত না। এবং ভোটের স্থানীয় সরকার উপজেলা নির্বাচন, তো ভোটের মাঠে যেই যদি অনীহা থাকতো, তাহলে আপনাদের এই ডাকে আপনারা তো লিফলেট বিলি করছেন যেন কেউ ভোটে না যায়, তাহলে সেটা যদি অনুপস্থিত করতে পারতেন, তাহলে
বোঝা যেত যে দেশের জনগণ আপনার কথায় আপনার ডাকে সাড়া দিচ্ছে। এই রকমের আমরা একটি দীর্ঘ আন্দোলন প্রক্রিয়ার মধ্যে থেকে রাজনৈতিক কর্মী হিসেবে তো বেড়ে উঠছি। এরকমের সিচুয়েশন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 96 সালে ফেব্রুয়ারি মাস একটি উত্তাল গণজোয়ার তৈরি করতে পেরেছিল। আপনারা পারেননি। কী কারণে পারেননি? বিকজ বাংলাদেশের মানুষ আপনাদের উপরে আস্থা নাই। আপনি আনার ইস্যুতে যে কথাটা বলেছেন, প্রথমত আপনি যেটা বলেছেন যে নির্বাচনের ব্যবস্থার কথা তো বললেন, তারপর আসলেন দুর্নীতিতে। আমি দুর্নীতিকে আমার অবস্থান থেকে আমি জিরো টলারেন্স, এটা আমার নেত্রীও এবং আমি ব্যক্তিগতভাবে এটার ব্যাপারে মানে কোনোভাবে কোনো রকমের দুর্নীতি করে রাষ্ট্রের টাকা চুরি করা, লোপাট করা একজন কর্মচারীর এটা কাজ না। কর্মচারী দিনের শেষে, মাসের শেষেও বেতন পায়। হি ইজ বাউন্ড ফর সার্ভিং দ্য পিপল। ট্রু, কিন্তু তাহলে এগুলো আমি বলছি এখন আজকে আপনার যে আইজিপির কথা বলা হয়েছে, আইজিপি যদি আপনার এই বিচারি আইনি ব্যবস্থার বাইরে চলে যেত তাহলে আপনি কিন্তু প্রশ্ন করতে পারতেন। সরকার কিন্তু, আমি জাস্ট ছোট্ট ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যেটা মোশাররফ হোসেন যথার্থ তুলেছেন যে উনি তো টিএমপির কমিশনার ছিলেন, র্যাবের ডিজি আছেন। হ্যাঁ, এগুলো তো একটা ভেটিং হয়, কিন্তু হ্যাঁ হয়, ইন্টেলিজেন্সের রিপোর্ট হয়। এই সম্পর্কে একদিনে করেন আমি বলেছি, এবং এটি একটি পত্রিকা লিখলো, তারপরে সোশ্যাল মিডিয়াতে চাপ তৈরি হলো, তারপরে দুদক ইনভলভ হলো, তারপরে আদালত, তার আগে কেন? জেলুর ভাই যখন একটা পত্রিকা এসেছে, পত্রিকা আসার পরপরই আমি কোনো একটা চ্যানেলে কথা বলেছিলাম, আমি তখনও কিন্তু তার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছিলাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে দেশটাকে আমরা সামনে নিয়ে কথা বলি বা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই দেশের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে যখন ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে কি ব্যবস্থাটা হয়েছিল, ওই সরকার করেছিল বা কেউ করেছিল? আমরা কিন্তু ওই গভর্নমেন্টকে কিন্তু ফলো করতে বলি। আবার উল্টো উদাহরণ, যেমন ধরেন এখন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের অলরেডি দোষী সাব্যস্ত হয়েছে। কিন্তু আমার কথা হলো আমেরিকার মতন রাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল, হোয়েন হি ওয়াজ ইন পাওয়ার, সে কিন্তু বিচারের আওতায় নিয়ে আসতে পারে নাই বা কেউ তার বিরুদ্ধে কথা বলে নাই। আমি বলছি আমার দেশ তো অনেক পিছনে তার দেশ থেকে, ও তো শত শত বছর আগে আমার চেয়ে স্মার্ট। আমরা এদেরকে বলি যে এরা গণতন্ত্রের বুনিয়াদি বা একটা এক্সাম্পল স্বরূপ বলি আমেরিকাকে, ব্রিটেনকে, সেখানেও কিন্তু সম্ভব হয়নি। আমার আন্তরিকতা নিয়ে ঘাটতি আছে কিনা সেটা বলবেন। উনি যেমনিভাবে বলছে রাষ্ট্র পৃষ্ঠপোষক করে, রাষ্ট্র পৃষ্ঠপোষক করে না বিদায় 16 বছরে আমি একদিনের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হইনি। বাট আপনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। আপনি আনারের কথা বলেন, আমার ভাই বলেছেন, আমার খুব ভালো লেগেছে। অফকোর্স আনোয়ার আজিম আনার, তার মতন যদি ইন্টারপোলের মামলা পেয়ে থাকে, আমার দলের সাধারণ সম্পাদক, দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, সংসদীয় বোর্ড, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এখন থেকে একটু চেক করে দেখেন এই দলে কারা কারা আনার টাইপে ঢুকে গেছেন। এবং দলের সাধারণ সম্পাদক বলেছেন যে তাকে জনপ্রিয়তা দেখে দেওয়া হয়েছে, তার অন্য জিনিস বিবেচনায় না হয়নি এবং কোন নির্বাচনে দেওয়া হয়েছে সেটা একটা প্রশ্ন। আমি ওই কথাগুলোই বলছি। সাথে সাথে আনারের ঘটনা ঘটছে জেল্লুর ভাই 2024 সালে এসে। 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর একটি ব্রুটাল মেজরিটি বিএনপি পেল। বাংলাদেশের সকল মানুষ জানে সুটকেস পার্টি, ব্রিফকেস পার্টি লিডার লুৎফুজ্জামান বাবর, হাউ হি বিকেম দ্য স্টেট মিনিস্টার, এবং হোম মিনিস্ট্রির মতো একটা সেন্সিটিভ মিনিস্ট্রিতে তার নেতৃত্বে 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটেছিল। তারা কিন্তু 2024 সালে, 2001-এর মানুষ 2024 সালে সে আনারের আঙ্গুল তুলতে আমরা পারি না। কোথায় কি এটা কিন্তু প্রত্যাশিত নয়। আনারের ঘটনা দুঃখজনক, আমার দলকে আমি বলেছি, আবার এও বলি যে আপনি আনারের কথা বললেন, এটা আমার প্রত্যাশিত। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আনারদের মতন মানুষ যদি সত্যি সত্যি এই ঘটনাগুলো ঘটে থাকে, এ ধরনের মানুষের ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগের অবশ্যই এটা দেখার অনেক জায়গা আছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আছে, 80-র দশকে, 90-র দশকে, 75-এ বঙ্গবন্ধু হত্যার পর তারা জীবন যৌবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগ করেছে। আমরা যখন বঙ্গবন্ধুর কথা বলছি, দেশে আইনের শাসনের কথা বলছি, বঙ্গবন্ধু হত্যার বিচারের কথা বলছি, তখন এদেশে এমপি হব, মন্ত্রী হবে, এটা আমার টার্গেট ছিল না। আমার টার্গেট ছিল মুক্তিযুদ্ধে আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ করা, বঙ্গবন্ধুর হত্যার বিচার করা, এটা ছিল আমার আদর্শিক অবস্থান। আপনার আজকের যে জায়গাটা বলছেন একজন আইজিপির কথা, আমি তো আপনার একজন প্রতিমন্ত্রীর কথা বললাম। এটা একটা দল ক্ষমতা আসলে তাকে মন্ত্রী বানায়, আর একজন আইজিপি একটি রাষ্ট্রের
বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য থেকে যখন সে প্রমাণিত হয় তারপর সে এই জায়গাটায় যায়। দল তো একজনকে নিয়ন্ত্রণ করে, দল তো তাকে প্রতিমন্ত্রী বানায়, মন্ত্রী বানায়, সরাসরি প্রাইম মিনিস্টার বানায়, তাই তো? তাহলে কীভাবে লুৎফুজ্জামান বাবরের মতন মানুষকে আমরা প্রতিমন্ত্রী করেছিলাম? আজকের আমার দল বাংলাদেশের ওনারা সব মানুষকে দেখতে আছেন খুব দুর্নীতিবাজ, খারাপ। আমি তো মনে করি এই পুলিশ সেক্টরে সবচেয়ে বেশি আধুনিকায়ন করেছে, যুগোপযোগী করেছেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। আমি তো 10 বছর 16 বছরের শাসন আমলের মধ্যে একজন কামালের নাম বলতে পারি। ওনারা কি বলতে পারবেন? ওনার 5 বছরের মধ্যে 2টা মন্ত্রী হয়েছিল। একজন ছিলেন সাবেক বিমান বাহিনী প্রধান আলতাফ চৌধুরী, ওনার এলাকার মানুষ। কি বলেছিল? একটা স্টেটমেন্ট করতে পারে না সাংবাদিকদের সাথে, সেও দেশের ফুল মন্ত্রী হয়েছিল। বলেছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এটা সত্য। আমি আমার বাবা হারাইছি, আপনার মা হারাইছেন, বাবা হারাইছেন, তো আমাদের চলে যেতে হবে। কিন্তু একজন দায়িত্বশীল কি মানুষ বলতে পারে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছিল? সেও দেশে মন্ত্রী হয়েছিল। কে বানাইছিল? খালেদা জিয়া নিয়েছিল। আমাদের এই যে রাজনীতির পরিপক্কতা আমাদের যে আসে নাই, সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে যে আমাদের ভুল সিদ্ধান্ত, এগুলো থেকে আওয়ামী লীগ বিএনপি সকলকেরই শুধরানোর জায়গা আছে, কাজ করার জায়গা আছে। তো আঙ্গুল যখন আমরা তুলব তখন এই কথাগুলো বিবেচনা করতে হবে। আমি ওভারঅল যে জিনিসটা মনে করি সেটা হলো যে শুদ্ধি অভিযান। আজকের আমার ভাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছেন, ওনার দলের ভিতরেতে শুদ্ধি অভিযান চালানোর জন্য বলতেছেন, উনি পারতেছেন? আমি তো আবার বলছি আমার জেনারেল সেক্রেটারি যদি এটা থাকে তাদের দায় আছে, আনারকে যদি নিয়ে কথা বলে। উনি কোনোদিন তারেক রহমান সম্পর্কে বলতে পারেন? যে ওনার লিডারশিপ চেঞ্জ করা উচিত। কেন? সে বাংলাদেশের গোটা দুনিয়ার মাঝে একজন দুর্নীতিবাজ হিসেবে স্বীকৃত। যে আমেরিকার নিয়ে কথা বলে, সেই আমেরিকার তো মরিয়াটি তো বলেছিল যে হি ইজ এ ডেঞ্জার ম্যান, হি ইজ এ করাপ্টেড ম্যান। শীর্ষ সন্ত্রাসী বলেছিল, তার বার্তায় বলেছিল। আমেরিকাকে তো আমরা ফোকাস করে কথা বলি, সেই আমেরিকাই বলেছিল। আজকে যে স্যাংশনের কথা বলেন আমেরিকার আপনারা, স্যাংশন তো অনেক আগে তারেক রহমান খাওয়া। সেই স্যাংশন যদি হয়ে থাকে তাহলে আপনার আজিজ বা বেনজির তাদের নিয়ে আমরা খুব লাফালাফি করি। আপনার দলের যে অ্যাক্টিং চেয়ারম্যান করছেন সে তো একজন বিশ্বের সেরা দুর্নীতিবাজ, আপনি কি না করতে পারেন না? এটাই দলিল। না, এখানে একটি কথা জানেন, এই মনিরুজ্জামান মনিরদের সবচেয়ে বড় একটা ব্যাপার, কোনো কিছুতে নিজের অপকর্ম ঢাকার জন্য বিএনপির নেতৃত্বকে নিয়ে আসে। উনি লুৎফুজ্জামান বাবরের কথা বলেছে। একটা লোক রাজনৈতিক জনপ্রতিনিধি ছিলেন, উনি এমপি হয়েছেন, এমপি থেকে মন্ত্রী হয়েছেন। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কি একটা দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এখন পর্যন্ত? রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু দুর্নীতির অভিযোগে বিএনপির কোনো নেতৃবৃন্দকে। তারেক রহমানের কথা বলেছে, তারেক রহমানকে দুর্নীতির কোনো মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করতে পেরেছে? পারে নাই। বরং রাজনীতি থেকে তারেক রহমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যত পরিকল্পনা দরকার আওয়ামী লীগ সেগুলি করছে। আপনাকে উনি বলেছে যে আওয়ামী লীগ এগুলি ব্যবস্থা নেওয়া উচিত, তো 15.5 বছর তারা ক্ষমতা, আর কবে নেবে? যেমন এইবার এই বাজেটে আপনি দেখেন, আপনি আর আমি যদি বৈধ টাকা ইনকাম করি আমাকে 30% দিতে হবে, ট্যাক্স দিতে হবে। আর কেউ যদি টাকা চুরি করে বিদেশে পাচার করে, উনি বাংলাদেশে ফেরত নিয়ে আসবেন, ব্যাংকের মাধ্যমে প্রণোদনা পাবেন 5%, আবার 15% ট্যাক্স দিলে উনি শুদ্ধ হয়ে যাবেন, সৎ হয়ে যাবেন, বেনজির আহমেদের মতো শুদ্ধ, ওই যে পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেয়ে যাবেন। এই হলো আওয়ামী লীগের পলিসি। এখানে আপনি কি করবেন? যে রাষ্ট্র, মনিরুজ্জামান মনির আমাদের বক্তব্য হলো রাষ্ট্র যেখানে পৃষ্ঠপোষকতা করে সেখানে আপনি কিভাবে? সমস্যাটা তো ওই জায়গায় যে অভিযোগ পাল্টা অভিযোগ বাদ দিয়ে রাষ্ট্রটাকে ফিক্স করার একটা চেষ্টা। আপনি রিয়ালিটিটা দেখেন, আপনি রিয়ালিটিটা দেখেন। আমার কথা হলো যে পাল্টাপাল্টা রাজনীতি ধরেন ওনারা করছেন না, আপনারা যে করবেন বা করতে পারবেন সেই অঙ্গীকারের জায়গা, সেটা কি মানুষকে সেই জায়গায় আস্থার জায়গায় নিয়ে যায়? অবশ্যই। আমাদের ভিশন 2030 আপনি দেখেছেন, আমরা স্পেসিফিক মন্ত্রণালয়ে কোন জায়গায় কি করব আমরা স্পেসিফিক সব কিছু বলেছি, যে এই বিএনপি যদি ক্ষমতা যায় এখানে এই সেক্টরে আমরা এইগুলি কাজ করব। কিন্তু আওয়ামী লীগ সেটা তো ধরেন একটা ডকুমেন্টস দিলেন, একবার ঘোষণা দিয়ে তারপরে শেষ। সেটাকে ওই যে জনগণের মধ্যে প্রচার করা, আস্থায় নেওয়া, সেটা নিয়ে আরো যে কাজ করা, সেটা এখন আপনি বলছেন যে আস্থা প্রমাণের জায়গাটা কোথায়? জনগণের রায়টা তো বাংলাদেশে কি সে রায় দেওয়ার কোনো, আপনি যে কোনো আজকে মানুষ কি বিএনপির পক্ষে না আওয়ামী লীগের পক্ষে, এটা রায়ের একমাত্র জায়গা কোথায়? এটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন, সেই জায়গাটি কি বাংলাদেশে আছে? নাই তো। আওয়ামী লীগ তো সব কিছু মেনে করে নিজেদের, এই যে নির্বাচন আমি করি, দামি করে, তুমি করো, নিজেরা। এটা কি আপনি নির্বাচন বলবেন? একটা রাজনৈতিক দলের যে একটা ক্যারেক্টার, সেইটাই তো আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে। এদের কাছে এখন ক্ষমতার মুখ্য। এই যে আজিজ সাহেব, আপনি একটা লোক, এখন আমরা কেন বলি, উনি হয়তো বলতে রাজি,
আরে আপনি একটি লোককে আপনি ওই যেমন বাংলাদেশ ব্যাংকের টাকা আপনি নিশ্চয়ই ব্যবহার করি আপনার আমি টাকা মনে যেমন তো ব্যবহার করেন, আপনি টাকাটা খোলেন তো কি লেখা যে চাইবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। এই বেনজির আহমেদ, আব্দুল আজিজরা এরা আওয়ামী লীগ যা চাইয়াছে তাহা দিতে তারা বাধ্য ছিল বলিয়া তাদেরকে কখনো সেনাবাহিনী প্রধান, কখনো র্যাবের ডিজি, কখনো পুলিশ কমিশনার, কখনো আইজিপি বানিয়েছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। তো যখন ক্ষমতা মুখ্য তখন তো এই দুর্নীতি নাই, যখন ক্ষমতার মুখ্য তখন তো এই ক্ষমতার অপপ্রয়োগ নাই। এগুলি আওয়ামী লীগের চোখে তো কোনো দৃশ্যমান হয় না। ওনাকে আমি একটা কথা বলি, উনি নিচ্ছে মনির সাথে খুব ভালো সমান, এই যে বর্তমান মেয়র তাপস সাহেব ঢাকা সিটির, তাপস সাহেব বক্তৃতায় বলেছে যে আব্দুল্লাহ বাচ্চুকে কেন গ্রেপ্তার করা হয় না, আপনার নিচে মনে থাকার কথা। তারপরে সরকার গ্রেপ্তার করায় না, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কবে জানেন? যখন উনি বাংলাদেশ থেকে চলে গেছে, তার সকল সম্পত্তি বিক্রি করে চলে গেছে, তখন বলছে যে এখন বাচ্চুকে পাওয়া যাচ্ছে না। তো এইগুলি কি আপনার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, পৃষ্ঠপোষকতা করে না দুর্নীতি দমন করার বিষয়? আমাদের প্রশ্নটা কিন্তু এখানে, অন্য কথা না। আর মনিররা দেখবেন যখন সরকারের ব্যর্থতা, দুর্নীতি, অপব্যবহার, অপশাসনের কথা বলি, তখন যাবে তারা ওই বিএনপি করেছে। আরে বিএনপি তো দীর্ঘ 17 বছর ক্ষমতায় নাই, এখনো বিএনপি কেন? বিএনপির আমলে তো খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, এখন আপনাদের আমলে 1,25,000 কোটি টাকা কেন? এটা কি বিএনপি করেছে? না বিএনপি এসে আপনাদের ব্যবসায়ীদেরকে লোন দিয়েছে? এই যে বিদ্যুৎ রেন্টাল, কুইক রেন্টালের নাম বলেন, বাংলাদেশের মানুষের উপর আপনি ঋণের বোঝা চাপাচ্ছেন, আর ভারতের আদানিকে আপনি 1 মেগাওয়াট বিদ্যুৎ দেয় নাই, আপনি 10,000 কোটি টাকা তাদেরকে ক্যাপাসিটি ট্যাক্স দিয়েছেন। এই কথাগুলি আমরা যখন বলি তখন আওয়ামী লীগের ঘা লাগে, কারণ তাদের ক্ষমতার উৎস তো বাইরে। এই যেমন নির্বাচনের আগে আপনি মনে আছেন ওবায়দুল কাদের সাহেব, বাইরে মানে কোথায়, এই যে ওবায়দুল কাদের বলেছে যে ভারত ছিল বলেই তো আমরা নির্বাচন করতে পেরেছি, ক্ষমতা এসেছি। জনগণের উপর তো তারা বিশ্বাস করে না। আচ্ছা, আমি জাস্ট আপনাদের দুজনের কাছে প্রশ্ন, আপনাকে প্রশ্ন করছি, যে ভারতে একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন থেকে বাংলাদেশের আসলে লেসন নেবার কিছু আছে? লেসন নেওয়া তো অবশ্যই, দেশ হিসেবে, রাজনৈতিক দল হিসেবে, ক্ষমতাসীন হিসেবে, বিরোধী দল হিসেবে। না অবশ্যই আছে। আপনি যদি আমাদের দিল্লির যিনি মুখ্যমন্ত্রী ছিল ভারতের, গুজরালের একটা কথা বললো, ওখান থেকে তো আমরা শেখার একটা বিষয় আছে। গুজরাল বলেছে যে, কেজরিওয়াল বলেছে যে মোদি তো আজকে বাংলাদেশ এবং পাকিস্তানকে ফলো করছে। বাংলাদেশে যেমন সকল বিরোধী দলকে জেলে ঢুকিয়ে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হয়েছে, পাকিস্তানে যেমন ইমরান খানকে জেলে ঢুকিয়েছে, তার দল বাদ করে দিয়েছে। ইলেকশনের আগে বলেছে, কিন্তু ইলেকশনের পরে তো আর এই কথা কেউ। এখন হলো ভারতে আপনি একটা জিনিস লক্ষ্য, ভারত একটা ফেডারেল কান্ট্রি, আমরা হলো ইউনিক কান্ট্রি। এখন প্রশাসনিকভাবে অথবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভারত আমাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। যেমন আপনি মনে করেন আমাদের দেশে একটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, ভারতে কিন্তু আপনি দেখবেন যে যেমন কেন্দ্রীয় বাহিনী আছে, সাথে সাথে কিন্তু রাজ্যের বাহিনীগুলি আছে। এখন ইচ্ছে করলে সব কিছুগুলো কিন্তু ম্যানিপুলেট করা যায় না। তাদের বিচার বিভাগ তাদের একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, নির্বাচন কমিশন দাঁড়িয়ে গেছে, আমলাতন্ত্র একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। যেমন আপনার নিশ্চয় মনে আছে এই যে গত আমেরিকার নির্বাচনের সময় যখন বাইডেন এবং ট্রাম্পের নিয়ে নির্বাচন, ট্রাম্প যখন রেজাল্ট কোনোভাবে মানছিলেন না, আপনার মনে আছে সেনাবাহিনীর যিনি চিফ অফ স্টাফ, উনি কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমরা কোনো ব্যক্তির পারপাস সার্ভ করার জন্য আমরা সেনাবাহিনীটা, আমরা সংবিধানকে সমুন্নত রাখার জন্য আমরা শপথ নিয়েছি। অর্থাৎ উনি কিন্তু ট্রাম্পের পক্ষে যায়নি। মানে এই ধরনের কিছু, কিন্তু বাংলাদেশে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। নাহলে এই যে আমরা যে নামগুলি বারবার বলছি যে আজিজ, বেনজির, এরা কারা? এরা কি সেনাবাহিনীর চিফ হওয়া বা পুলিশের আইজি হওয়ার যোগ্যতা রাখে? অর্থাৎ এদের একটাই গ্যারান্টি, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে। না, প্রথমত উনি যে কথাটা বলছেন শেষের এই অংশটা থেকে শুরু করি, যে বেনজির বা আজিজ সাহেব এরা একটি প্রক্রিয়ার মধ্যে থেকে যেভাবে করা দরকার সেভাবেই হয়েছে। ওনাদের আমলে বরঞ্চ 111 যখন ঘটেছিল তখন এই বিএনপির আমলেই শুনেছিলাম বিএনপি নেতারা খুব মায়া কান্না করেছিল যে মঈন আহমেদকে কয়েকটা ধাপ ডিঙ্গিয়ে তাকে চিপ করা হয়েছিল। তো এই রকমের কাউকে ডিঙ্গিয়ে আজিজ বা বেনজিরকে করা হয় না। একটি মানুষের যে স্বাভাবিক যে গতিতে যেভাবে পদোন্নতি হয়, বিভিন্ন পদে চাকরি করার মধ্যে থেকে আজিজ সাহেব এবং বেনজির সাহেব চিফ অফ আর্মি স্টাফ এবং পুলিশের আইজিপি হয়েছিলেন। আপনাদের আমলে বরঞ্চ এক্সাম্পলগুলো আছে। এরপর আসেন, আপনি তাপস সাহেবের কথা বলেছেন। আমি মনে করি ব্যারিস্টার শেখ ফজলে তাপস শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নয়, আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতন ওই পরিমাণ সক্ষমতা, ওই পরিমাণ দেশপ্রেম আছে বিদায় ব্যারিস্টার শেখ ফজলে তাপস দৃঢ়তার সহিত এবং গণতান্ত্রিক চর্চা আওয়ামী লীগ করে বিদায় ব্যারিস্টার শেখ ফজলে তাপস একটি চেয়ার ধারণ করে সে আবার এই লুৎফর
হাই কি বাচ্চু আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে বলেছেন তাকে গ্রেপ্তার করা হয় না কেন, এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে আছে, তারপর কি করেছে আপনাদের ভিতরে নাই, এটা নাই। এবং আমি যে বললাম যে আমরা যখন এই জিল্লুর রহমানের উপস্থিতিতে বহুত শোতে আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনাকালীন সময় ডেঙ্গুর সময় যখন দেশের বাইরে ছিল সমালোচনা করেছি, ইতিবাচক আলোচনা এবং তাদের বিরুদ্ধে ভয়েস রেজ, এটা আওয়ামী লীগের কর্মীরা করতে পারে, জানে। যেমনিভাবে আপনি তারেক রহমান সম্পর্কে বলার পর আপনি বলছেন যে উনি দুর্নীতি করে নাই, কত নির্লজ্জ মিথ্যা কথা আমরা বলে যাচ্ছি এবং অনেক টেলিভিশনগুলোতে এটা খুবই দুঃখজনক। কোন জায়গায় করেছে আপনি বলেন? সিঙ্গাপুরের আদালত মানি লন্ডারিং মামলায়, এটা তো আমার কথা না, তারেক রহমান আরাফাত রহমান কোকো দুইজনের নামে মামলা হয়েছে, 7 বছরের জেল, 10 কোটি টাকা জরিমানা এবং টাকা ফেরত এসেছে। তারপরও আপনি এই রকমের প্রমাণ থাকার পর, আকাট্য প্রমাণ, বাংলাদেশের সমস্ত পত্রিকা সমস্ত মিডিয়াগুলোয় লিড নিউজ হয়েছে, আপনি কি বললেন তারেক রহমান করেননি। এখনো বাংলাদেশের, আমি নিকেতনে থাকি, ওখানের একজন বিশেষ ছেলে তারক রহমানকে বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠায়। আর এই যে ক্ষমতায়, আমি তো বললাম ভাই টাকা ওই যেমনিভাবে একজন আমলা পাঠায় ঠিক তেমনিভাবে তারেক রহমানদেরও টাকা যায়। সব সত্য কথা বলা যায় না, সব সত্য কথা আপনি বলতে পারেন না। তো আমি মনে করি যেহেতু পৃথিবীতে এসেছি, মারা যাব, কিছু সত্য কথা বলতে হবে। কিছু সত্য কথা বলেনি না বলে দলটাকে অন্তত বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেন, দায়িত্বের জায়গা থেকে পালন করেন। কেন সরকারি দলে যেতে সমস্যা কোথায়? খালি বিরোধী দল দেখেন কেন? আমি তো না আওয়ামী লীগের মাইন্ডসেট আপ যে এখানে বিরোধী দল খোঁজে না মাইন্ডসেট আপ না, আমি বলছি যেটা এটা বিরোধী দল খোঁজে সব। এরপরে হলো আপনি বলছেন যে আপনাদের ক্ষমতার উৎস বাইরে, আমাদেরকে ক্ষেত্রে বলছেন বাইরে। বাংলাদেশের কোনো মানুষ দেখেছে যে আওয়ামী লীগ তার মার্কিন রাষ্ট্রদূত তাকে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে মুভমেন্ট করা? এবং আপনার দলের নেতাই সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেব পিটার ডিহাস সম্পর্কে কি বলেছিল? যে বাবা ভগবান আমাদেরকে অবতার হিসাবে আবির্ভাব হয়েছে। এটা বিএনপির লোকরাই বলেছে। পিটার হাস আওয়ামী লীগ অফিসে গেছে। আমি ওই বলছি যে এটাই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের আমরা জনগণকে ফোকাস করি নাই। আমি জিল্লুর ভাই আপনাকে একটা কথা বলি, আপনি যদি জনগণের সাথে সংযোগ না ঘটাতে পারেন, আপনি কখনোই কোনো কার্যকর আন্দোলন করতে পারবেন না। মানুষের মনের ভাষা বোঝার জন্য নির্বাচনে যাওয়া উচিত। দেখুন, আপনি যে কথা বলেছেন ভারতের উদাহরণ দিয়ে, ওনারা সেই মানসিকতায় নিজেদেরকে এখনও তৈরি করতে পারেননি। রাহুল গান্ধী সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলেছে, সরকারের বিভিন্ন এজেন্সি তার বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করেছিল। দৃঢ়তার সাথে গোটা ভারত জুড়ে আন্দোলন করেছে, কৃষকের পাশে দাঁড়িয়েছে। তার রেজাল্ট কিন্তু আজকে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী পেয়েছে। আমি মনে করি আরও আগে যদি প্রিয়াঙ্কাকে রাজনৈতিক ময়দানে নামানো হতো, আমি মনে করি রাজনৈতিক চেহারাটা আরও ভালো হতো। একটি কম্পিটিটিভ পলিটিক্স একটি দেশ বিনির্মাণের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে পারে, সেটা ভারতের কাছ থেকেই আমাদের শেখা উচিত। আপনি নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে ত্রুটি আছে, আসুন ইলেকশন এসে আমি এটা কিন্তু জিল্লুর আপনাকে 14 সালের নির্বাচনের সময়ও পরে আগে আপনার সাথে বহু শোতে আমি বলেছি, 14 সালের নির্বাচনকে বিএনপি যদি চ্যালেঞ্জ হিসেবে নিত, 13 সালে বাংলাদেশের মানুষ তাদের পার্টি সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালটের মধ্য থেকে রায় দিয়ে, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ যদি ভোট ট্যাম্পারিং করতো, রিগিং করতো, তাহলে তো 13 সালেই জিততে পারতো। তাহলে তো 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন বিএনপির লোকরা পাশ করে গেছে। তখন একটা রাজনৈতিক পরিস্থিতি ছিল, একটা মিথ্যা অপবাদ দিয়ে গোটা বাংলাদেশে হেফাজত এবং ধর্ম নাই এই রকমের একটা কথাবার্তা বলে একটা উন্মাদনা তৈরি করেছিল। কিন্তু আপনি চ্যালেঞ্জটা তো নিতে পারলেন না। পিপল তো আপনাকে ভোট দিয়েছিল, জনগণ তো আপনাকে ম্যান্ডেট দিল, জনগণের উপরে আস্থা রাখলেন না। 14 সালে 5 জনের নির্বাচন অনুষ্ঠান করলেন না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ফোন করলেন, সেই ফোন কলকে আপনি গুরুত্ব দিলেন না। আপনি গেলেন কি আন্দোলন করতে, কি করলেন? আন্দোলনের নামে বাংলাদেশের মানুষ হত্যা করলেন। বাংলাদেশের মানুষের কাছ থেকে দুটো জিনিস খুব ক্লিয়ার, বিএনপি রাজনৈতিক দল হিসেবে আন্দোলন করার যে আপনার যে অনুষঙ্গগুলো থাকতে হয়, এটা কখনোই বিএনপির রাজনীতিতে ছিল না। আমি এটা প্রায়শই বলি, এটা মোশাররফ ভাইয়ের আহত হয়। আওয়ামী লীগের বলছেন যে আওয়ামী লীগের খেসারত দিতে হবে। অফকোর্স আমি যদি নেতিবাচক রাজনীতি করি খেসারত দিতে হবে, খেসারত তো দিয়েছেন। নোংরা রাজনীতি, দুষ্ট রাজনীতি, খারাপ রাজনীতি, হত্যাকাণ্ডের রাজনীতি 2004 সালে 21 আগস্ট ঘটেছে, সে কারণে তো বাংলাদেশের মুসলিকা দিয়ে তারেক রহমানের যেতে হয়েছে। আওয়ামী লীগ যদি এই রকমের কারো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, যদি বিরাজনীতি করার কোনো প্রক্রিয়া থাকে,
তাহলে আওয়ামী লীগকেও এটা দিতে হবে, এটা আমি মনে করি। কিন্তু আমি মনে করি না আওয়ামী লীগের কর্মী হিসেবে এটা হবে। আওয়ামী লীগের কর্মীরা শুধুমাত্র ক্ষমতায় যাবে, লুটপাট করবে, চুরি চামারি করবে, এটার জন্য আওয়ামী লীগের 90% দলের নেতাকর্মীরা জড়িত না। যারা আজকে টুকটাক যারা জড়িত, আমি মনে করি অধিকাংশ দুর্নীতিগুলো সরকারি আমলাদের থেকে হয়, এবং সেই আমলারা শতভাগ নয়, 10% 15% আমলা এই ঘটনার সাথে জড়িত। আমি মনে করি অধিকাংশ আমলাই দেশপ্রেমিক। যে আমলাগুলো নীতি নির্ধারক থাকে তাদেরকে বরঞ্চ একটা বড় স্ক্যানিংয়ের মধ্যে থেকে আনা উচিত বলে আমি মনে করি। কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা, তারা 75 পরবর্তী সময়ে তারা যুদ্ধ করে জিয়া এরশাদের সময় সামরিক শাসনের চোখ উপেক্ষা করে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকের আপনারা যদি বলেন শেখ হাসিনা আবার একটা 111 ঘটবে, আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়াবে, ওই মানসিকতা, ওই রাজনৈতিক চর্চা আওয়ামী লীগের কর্মীরা করে। হয়তো ভাই 10% যারা সুবিধাভোগী তাদেরকে দেখবেন না, আজকের যারা মন্ত্রী হিসেবে আছেন বা যারা বিভিন্ন দায়িত্বপূর্ণ জায়গায় আছেন তারা থাকবেন না। আমরা যারা মনিরুজ্জামান মনির আমরা থাকবো। 111-এর সময় কিন্তু আমরা আর্মির সামনে দাঁড়িয়ে তখন কিন্তু জননেত্রী শেখ হাসিনা মুক্তির জন্য ব্যারিস্টার মনিরুল হোসেনকে আমি মনিরুজ্জামান খুনি বলেছিলাম। একজন খুনি এদেশের উপদেষ্টা হতে পারে না। এটা জিল্লুর ভাই শোতে বলেছিলাম, বৈশাখী টেলিভিশনে বলছিলাম, 21 টেলিভিশনে বলেছিলাম। ধন্যবাদ। আমি আসছি ফাইনাল রাউন্ড। সো মিস্টার মোশাররফ হোসেন খান, সামনে আসলে কি না, এখন একটা জিনিস আপনি মনিরুজ্জামান মনির যে কথাগুলি বলে, এখন আপনি একটা বক্তব্য রাখবেন, সেই বক্তব্যের সাথে বাস্তবতার এবং প্রায়োগিক মিলটা কত সেটা তো আপনি দেখতে হবে। ওনারা দুর্নীতির বিরুদ্ধে বলে যে ওনারা দুর্নীতি মুক্ত করার জন্য কাজ করে, অথচ যত পদক্ষেপ গ্রহণ করে সব দুর্নীতিকে উৎসাহিত করার জন্য। যেমন এই যে আমি আজকে বললাম, এই যে বিয়ন সেক্টর উনি বলেছে যে এই যে ওনারা আমরা কি বিএনপির আমলে চ্যাম্পিয়ন হয়েছি, একটা মিথ্যা বানোয়াট কথাবার্তা। বাংলাদেশের আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা আছেন বা বিভিন্ন এই যে রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে, সুশীল সমাজ সবাইকে নিয়ে আপনি টক শো করেন। বাংলাদেশের দুর্নীতি চ্যাম্পিয়ন হয়ে গেছে 2000 সালে। 2000 সালে ক্ষমতায় কে ছিল একটু এটুকু বলেন। 96 থেকে 2001 পর্যন্ত তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল। 2000-এ কে ছিল? আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তো 2000-এ যদি দুর্নীতির চ্যাম্পিয়ন হয় সেটা কি বিএনপির আমল হয়েছে? 2000-এ আওয়ামী লীগ ক্ষমতায়, 2001-এর 11ই অক্টোবর বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে, মানে ওই অর্থ বছরও ফুল আওয়ামী লীগ ক্ষমতা। 2 বছরের দায় আওয়ামী লীগের, আপনি বলছেন 3 বছর আপনাদের দায়। আমাদের না, আমরা বরং আপনি দেখেন 2006 যখন বিএনপি ক্ষমতা থেকে ক্ষমতা হস্তান্তর করে তখন বাংলাদেশের দুর্নীতির সূচকে অবস্থান 13, অর্থাৎ আমরা কমিয়ে এনেছি। একটা যদি কোথাও অচল অবস্থা তৈরি হয় সেটাকে সলভ করার জন্য তো একটা সময় দরকার। বিএনপি সেই কাজটি করেছে। আজকে মনিরুজ্জামান মনিরা বলে বরং আওয়ামী লীগের অর্জনটাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আওয়ামী লীগ তো এই দীর্ঘ 15 বছর ক্ষমতায়, অর্জনটা কি? আজকে বাংলাদেশ যে কয়টি সেক্টরের উপর দাঁড়িয়ে আছে আপনি দেখেন। এই যে আপনি বলছেন সংকটটা উত্তরণের পথ কি, আজকে অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে আছে বিএনপির অবদানের উপর। এই যে আপনার পোশাক শিল্প বলেন, জনশক্তি বলেন এবং ভ্যাট, এই যে এবারও তারা 7,97,82 কোটি টাকা ভ্যাট দিয়ে, ভ্যাট থেকেই প্রায় 4.5 লক্ষ কোটি টাকা আসবে। অর্থ যখন আমাদের অর্থমন্ত্রী সাইবুর রহমান সাহেব ভ্যাট পরিবর্তন বেগম খালেদা জিয়ার 91 গভর্নমেন্টে, তখন কিন্তু আওয়ামী লীগ সেই দিন হরতাল ডেকেছিলেন। আওয়ামী লীগের অবদান বরং বর্তমানে অর্থনীতিকে আপনি দুর্নীতিগ্রস্ত করেছেন, অর্থনীতিকে আজকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন, আমাদের বৈদেশিক ঋণ বাড়িয়ে দিয়েছেন, মেগা প্রকল্পের নামে আজকে মেগা চুরি করছেন আপনি। তাহলে আপনার অর্জনটা কোথায়? এই জায়গা থেকে বেরিয়ে আসার একটাই মাত্র পথ আছে, সেটা হলো সুশাসন, জনগণের মতামতটাকে আপনার প্রতিফলন করা। কিন্তু সেই জায়গাতে আওয়ামী লীগ নাই, তারা যে কোনো মূল্যের ক্ষমতা। উনি বলছে বেনজিরা প্রোটোকল মেনটেন করে ক্ষমতায় আছে। বাংলাদেশ তো ছোট্ট দেশ, বেনজির সাহেবের সাথে যারা কলিগ তারা এসপি হিসাবে রিটায়ার্ড হয়েছে। কেন আওয়ামী লীগের 17 বছরে তাদের প্রমোশন দেওয়া হয়নি, তাদের পোস্টিং দেওয়া হয়নি। তো যেই লোকটা এসপি হিসাবে রিটায়ার্ড করেছে সেই লোক কিভাবে আইজি হবে? যেই লোকটাকে সচিব বানানো হয়েছে গত 15 বছর, তাকে প্রমোশন দেওয়া হয়নি। প্রশাসনে 8 থেকে 900 লোক ওএসডি, কারা এরা? এরা কি ভারত থেকে এসেছে না পাকিস্তান থেকে এসেছে? অর্থাৎ এমন একটা মনোপলি প্রশাসন সাজিয়েছে, ওই যে একটা কথা আছে না, স্টেপ 1, 2, 3, 4, যেখানে আপনি জানেন আওয়ামী লীগের বাইরে কিচ্ছু নেই। তো এমনি একটা বাংলাদেশ তৈরি করে আপনি সুশাসন প্রতিষ্ঠা করবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, মানবাধিকার প্রতিষ্ঠা করবেন, সমাজে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এটা কিভাবে সম্ভব? এই যে আমরা তো রাজনীতি করি, মনিরুজ্জামান মিয়াও তো রাজনীতি করে, মনিরুজ্জামান মনিরও, আপনিও করেন। আপনি দেখেন আজকে প্রশাসনে একটা লোকের সাথে কথা বলা যায় না। যদি আমরা কোনো বিশেষ ব্যক্তিগত কাজে কথা বলতে চাই, ভাই কথা বলা যাবে না, রেকর্ড হচ্ছে, মানে কল রেকর্ডিং হচ্ছে, তাইলে ওনাকে ওএসডি হয়ে যাবে, উনি ওনার পদে থাকবে না। অর্থাৎ এমন একটা ভয়ের সংস্কৃতি আওয়ামী লীগ সারা বাংলাদেশে চালু করেছে, মানে ওনাদের পক্ষে থাকতেই হবে।
কেউ যদি বিবেকের তাড়নায় ন্যায্য কাজ করতে চায় সেই সুযোগটুকু বাংলাদেশে এখন নাই। এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করছি, যার জন্য আপনি দেখেন মনিরুজ্জামান মনির, আমি তো একেবারে আপনাকে ইন্টারন্যাশনাল জরিপের ডাটা আমি দেখতে পারি, বা ইন্টারন্যাশনাল জাস্টিস ইন্ডেক্স, আমরা 141 126তম আমাদের অবস্থান, বিচার বিভাগের কোনো অবস্থান আমাদের নাই। আজকে আপনি দুর্নীতি বলেন, আমাদের অবস্থান কি বাংলাদেশে? আজকে আপনার এই যে গণতন্ত্র বলেন, আমরা আজকে হাইব্রিড গণতন্ত্রের মধ্যে আছি। এই যে আপনাদের গণমাধ্যম সূচকে এবারও তো আমরা 2 ধাপ অবনমন ঘটেছি। কোন সূচকে বাংলাদেশ অগ্রগতি আছে আপনি বলেন? আওয়ামী লীগ এই 15.5 বছর শাসনে বাংলাদেশকে একটি বিপজ্জনক অবস্থার মধ্যে নিয়ে গেছে। এই যেমন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কালকে কি বলেছে, যে বাংলাদেশে ন্যূনতম রাজনীতি করার কোনো স্পেস নাই। একজন ইন্টারন্যাশনাল রিনাউন্ড লোক নাই। তা সামগ্রিকভাবে আপনি যে মনে করেন আপনি প্রতিপক্ষ, তার মিথ্যা বানোয়াট গাইবি, এই যে আমার তো মানে আওয়ামী লীগ একটা পুরস্কার এখনো পায় নাই, সেই পুরস্কারটা পাওয়া উচিত তাদের। এই যে গায়েবি আজগুবি মামলার জন্য মিনিমাম একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত, এটা এখনো পায়নি, হয়তো যে কোনো সময় পেয়ে যেতে পারে। অর্থাৎ এমন একটা বাংলাদেশকে তৈরি করে, মানে যেমন এখানে ছাত্র রাজনীতি করতো, একজন ছাত্র নেতার নামে 450 মামলা, বলুক আওয়ামী লীগ তো বিএনপির আমলে 2 বার বিরোধী দলে ছিল, কয়টা করে মামলা হয়েছে? হয় মামলা হতে পারে, আমি অস্বীকার করি না, বিরোধী দলের নামে হয়। আমিও তো যখন 96-তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন দায়িত্বে ছিলাম, আমার নামে 46টি মামলা ছিল, একটা লিমিট আছে। আমাদের মোয়াজ্জেম হোসেন আল্লাহ 450 মামলা, আমাদের এই যে সাইবুল্লাহ মিনির 500 মামলা, আমাদের অমুক। এটা কি? এটা হলো প্রতিপক্ষকে দমন করার জন্য আপনি যত ব্যবস্থা গ্রহণ করা দরকার সব কিছু করেছেন। তাহলে আইনের শাসন কোথায়, ন্যায় বিচার কোথায়? তো সুতরাং আমরা বলতে চাই যে ভয়ঙ্কর বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করেছে, এই জায়গা থেকে যদি তারা বেরিয়ে না আসে, আগামী দিনে তারা এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমি তো মনে করি আওয়ামী লীগ বলে যে আমরা শিক্ষা নেই, ইতিহাস থেকে আসলে কেউ শিক্ষা নেয় নাই। বলে 1975 পরে 21 বছর নাকি ওনারা রাস্তায় ঘুরেছে। আমার মনে হয় আওয়ামী লীগ শিক্ষা নেওয়ার ন্যূনতম কোনো ইচ্ছা তাদের ছিল না, এখনো নাই, কারণ তাদের তো একটা শিক্ষা হয়েছে। অথচ দেখবেন কোনো ক্ষেত্রে আজকে বিরোধীরা দমনের ক্ষেত্রে তারা খুব পারঙ্গম, আইনের শাসন লঙ্ঘনের ক্ষেত্রে তারা খুব এক্সপার্ট, প্রশাসনকে নগ্ন দলীয় করার ক্ষেত্রে তাদের চেয়ে সর্বসর্বা আর কেউ নাই। তা সামগ্রিকভাবে একটা অকার্যকর বাংলাদেশ তৈরি জন্য আমার হাতে আর সময় নেই, তারপরে আমি প্রশ্নটা একটু করি, ছোট্ট করে যদি উত্তর দেন। আপনাদের শিক্ষা হয়েছে, মানে আপনারা শিক্ষা নিয়েছেন? আমরা শিক্ষা বলতে আমাদের যদি কোথাও আমাদের ভুল হয়ে থাকে, কোথায় আমাদের দুর্বলতা থেকে থাকে, অবশ্যই সেটা তো ভুল হচ্ছে, আমরা তো সেইভাবেই আগাচ্ছি। আপনি যা দেখবেন ভিশন 2030 যদির প্রশ্ন আসছে কেন, যদি তো মানে হয়ে থাকে, মানে আপনারা কি এত বছরে নিজেরা এই আত্মসমালোচনা করেনি? না, আমরা অবশ্যই করি। এখন আপনি যদি আছে কি নেই, আমি হয়তো ওই সময় নেই আপনার কাছে, আমি বিস্তারিত শুনতে যাব না। আমি একটা বলি, আপনার ভয়ের কোনো কারণ নাই, মোটা থাকে না, আমি ভয় পাই না, আমি রাজনীতিতে আমি একমাত্র স্পষ্টবাদী কথা বলি। সেটা করেছেন কি? আমি যদি আমার কোনো দুর্বলতা হয় আমি অবশ্যই সেটা বলবো, আমরা অবশ্যই করেছি। এখন আপনি দেখেন, আমরা কি বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছি? আমরা কি বাকশাল কায়েম করেছি? আমরা কি আত্মশুদ্ধি হব? আমরা কি সংবাদপত্রের স্বাধীনতাকে রদ্দ করে মানে 4টা সংবাদপত্র রেখেছি? আমরা আরেকদিন হয়তো না, আমার কথা হলো বিএনপির মেজর রংটা কোথায়, আপনাকে সেটা দেন। হ্যাঁ, বিএনপির একটা ভুল আমি লক্ষ্য পাচ্ছি, সেটা হলো বিরোধী দল বা রাজনৈতিকের ধ্বংস করতে পারিনি আমরা, যেটা আওয়ামী লীগ সক্ষম হয়েছে। এ ব্যর্থতা আমাদের। ওনারা যেটা উনি আবার এখনো বললাম যে উনি যেখান থেকে শেষ করলেন আমি সেখান থেকেই বলি, আওয়ামী লীগ যদি প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে থাকে, বিএনপি 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 24 জন মানুষ মারা গেছে এবং শেখ হাসিনাকে মহান রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন। আওয়ামী লীগের সাথে বিএনপির বেসিক ডিফারেন্স, আওয়ামী লীগ কাউকে হত্যা করে না, রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিতে মিথ্যা মামলা এটাও কাঙ্ক্ষিত নয়, সেখান থেকে আমরা ওভারকাম করতে চাই। কিন্তু আমরা অতীতের যে দিনগুলোই 2001 সাল থেকে 2006 সালের যে প্রেক্ষাপট বাংলাদেশে ছিল, একটা বাংলাদেশ একটি মানে এর মতন জঘন্য ভয়ঙ্কর কালো রাত এই দেশে যেন আর না আসে। 2004 সালে 21 আগস্টে এই মতো ঘটনা, 1 অক্টোবরে নির্বাচনের পর সংখ্যালঘু রেপ, ধর্ষণ, মামলা, হত্যা, এই রকমের নির্মম পরিহাস যেন বাংলাদেশের মানুষের জীবনে নেমে না আসে। ওনার সেকেন্ড পার্টে বলেছিলেন যে দুর্নীতি কোন জায়গাটায় গেছে, কালো টাকা সাদা করতে পারবো, ওই কথাটা ভুলে গেছিলাম। বাংলাদেশের প্রথম একজন চিফ এক্সিকিউটিভ, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে প্রথম কালো টাকা সাদা করেছে, সাবেক অর্থমন্ত্রী প্রয়াত মিস্টার সাইফুর রহমান, উনি কালো টাকা সাদা করেছিলেন।
আজকের প্রমোশন পোস্টিংয়ের ক্ষেত্রে আমি দুটো নাম বলি জিল্লুর ভাই, তাহলে বুঝবেন যে বাংলাদেশের প্রমোশন এবং পোস্টিংয়ের ক্ষেত্রে কোনো রকমের যে দলকানা হয়ে আওয়ামী লীগ কাজ করে না, তার জ্বলন্ত উদাহরণ আজকের আইন সচিব হিসেবে যে সরওয়ার সাহেব আছেন, তার পলিটিক্যাল আইডেন্টিটিকে আপনি জেনে নিয়েন। এই কয়েকদিন আগ পর্যন্ত মিস্টার ইব্রাহিম এলজিএডির সচিব ছিলেন, তার পলিটিক্যাল আইডেন্টিটি জেনে নিয়েন। বাংলাদেশের পুলিশের যে ডিআইজি হচ্ছে, এডিশনাল আইজিপি হচ্ছে, একদম ডিউ টাইমে যারা আজকে প্রমোশন হচ্ছে তার মধ্যে বিএনপি করা লোক আছে, সরকার বিরোধী লোক আছে, দেশ বিরোধী লোক আছে। অর্থাৎ প্রমোশন দেশ বিরোধী লোক আছে। আমি আপনাকে যে দুইটা সচিবের নাম বলেছি, একজনের কথা আপনি যদি খুঁজতে পারেন তার পলিটিক্যাল ফিলোসফি কি সেটা আপনি জানতে পারবেন। আসেন, ওনারা আপনি বলছেন যে ওনারা শিক্ষা গ্রহণ করছেন কিনা। আরে জিল্লুর ভাই যদি শিক্ষা গ্রহণ করতো তাহলে যখন যুদ্ধাপরাধীদের বিচার হয় ওনারা বলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন। ওনারা মুক্তিযোদ্ধার দল জিয়াউর রহমানের, আমি বলতে বাধা নাই উনি মুক্তিযোদ্ধা, আমি স্বীকার করে নিলাম। আপনাদেরও করতে হবে যে আওয়ামী লীগ শিক্ষা গ্রহণ করেছে কিনা। আওয়ামী লীগ যে যে জায়গাটাতে শিক্ষা গ্রহণ করা করছে, যদি না করে থাকে তার খেসারত দিবে। কিন্তু আজ পর্যন্ত জাতির সামনে বেগম জিয়া বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আমরা যুদ্ধাপরাধীদের পক্ষে পাশে দাঁড়াইনি, এটা আমার ভুল ছিল, আমার স্পিডের সাথে যায় না। সালাউদ্দিন কাদের চৌধুরী যখন রায় হয় তখন দল থেকে বহিষ্কার করে না। তারা কিভাবে বলে যে শিক্ষা গ্রহণ করছে? তারা এই দেশে আর একটি 21 আগস্ট ঘটনা ঘটাবে না, এর নিশ্চয়তা কি? বাংলাদেশের সবচেয়ে বড় কালো দাগ ছিল 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, যে একটি নির্মম হত্যাকাণ্ডের পর বাংলাদেশের 1979 সালের পার্লামেন্টে 26শে জুলাই আইন পাশ করেছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করার জন্য ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স জারি করেছিল খুনি মোস্তাক, আইনে রূপান্তরিত করেছিল জিয়াউর রহমান। তাদের কাছ থেকে যদি আমার শিক্ষা গ্রহণ করতে হয় গণতন্ত্রের সংজ্ঞা, তাহলে আমি সেই সংজ্ঞা শিখতে চাই না। কারফিউ দিয়ে যে দেশ পরিচালনা করছে সে গণতান্ত্রিক হয়ে গেছে। বাকশাল তৎকালীন সময় সিদ্ধান্ত ছিল, উনি শেষের মুহূর্তে বলছেন সেখানে তুলতে পারলাম না। 75-এর 25শে জানুয়ারি বাকশাল কোনো অগণতান্ত্রিক পদ্ধতি নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 75 সালের 25শে জানুয়ারি বাকশাল কেন কি কারণে প্রয়োজন তার দিক নির্দেশনা দিয়েছিলেন। তৎকালীন সময়ের প্রেক্ষাপটেই বাকশাল ঘটনা। ইনডেমনিটি নিঃসন্দেহে একটি ঘৃণিত অধ্যাদেশ সংসদে পাশ করা, সেটা একটা ঘৃণিত বিষয়। কিন্তু সেই ইনডেমনিটির পক্ষে যারা ভোট দিচ্ছেন এমন অন্তত কয়েকজনকে, আপনারা 5 জনকে তো অন্তত পটেই আপনারা মন্ত্রী এমপি বানিয়েছেন। আমি সেটা রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে যারা যারা করে, আমি তো বললাম যে এটা আপনার যে ভুলের মধ্য থেকে আমরা যেটা আমি ওই আগেই আপনাকে বলেছিলাম যে আজকের রাজনীতির সবচেয়ে বড় সংকটটা কি? বড় সংকটটা হলো আপনি যদি 14 সালে অংশগ্রহণ করতেন এই নির্বাচনটা অনেক বেটার হতো। আজকে কংগ্রেস ইন্ডিয়া জোট যেটা করলো, ইন্ডিয়া জোট যে নির্বাচন করলো, সেই কারণে কিন্তু এই নির্বাচনটা কম্পিটিটিভ হলো। কংগ্রেস এবং ভার্সেস বিজেপির যে ইলেকশনটা হলো তার নেতৃত্বে এনডিএ জোট, একটা ইন্ডিয়া জোট। এই জোটটা যখন হলো তখন কিন্তু দুই পার্টির কেন্দ্রীয় নেতাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে তার পপুলার ক্যান্ডিডেটটাকে তার বের করা। এই পপুলার ক্যান্ডিডেটটা কিন্তু 14 সাল থেকে আমরা বের করতে পারছি না জিল্লুর ভাই। এই সংকটের জায়গাটা আমরা কেউ অ্যাড্রেস করছি না। 14 সালে বিএনপি যদি ইলেকশনে আসতো তাহলে সেই নির্বাচনে আমাদের মতন কমিটেড রাজনৈতিক কর্মীরা জায়গা না। সেটা ঠিক আছে, সেখানে ওই আনারদের এই ধরনের নির্বাচনে দিয়ে বের করা। কিন্তু উনি আরেকটা কথা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রতিষ্ঠানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলছি যেটা বলছেন তার সাথে আমি অনেক জায়গার সাথে সহমত প্রকাশ করি, আবার অনেক সাথে দ্বিমত পোষণ করি। উনি বলছে কিছু অর্জন হয় না। আমার 16 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 2006 সালে উনি থেমে গেছিলেন। ওই 2006 সালে আমি বিশ্ব অর্থনীতি ছিলাম 63তম অর্থনীতির দেশ। আজকে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, এই সরকার 33তম অর্থনীতির দেশে দাঁড়িয়েছে। সেই কারণে আজকের যা অর্জন এটা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বেই অর্জন। ধারাবাহিক ক্ষমতা থাকার কারণে এই সুযোগ বাংলাদেশের মানুষ দিয়েছিল বিধায় আমরা একটি জায়গায় উপনীত হতে পেরেছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম মোশাররফ হোসেন এবং মিস্টার মনিরুজ্জামান মনির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন, নির্বাচন, গণতন্ত্র, মানি লন্ডারিং, প্রশাসনের যে দুর্বলতা, সবচেয়ে বড় কথা দুর্নীতি। এবং দুর্নীতিটা আসলে বাংলাদেশের এই যে আসল চেহারাটা কিন্তু, এবং ওই যে
যে বিষয়গুলো আমি উচ্চারণ করলাম ওনারাও করলেন সেগুলোর সঙ্গে সম্পর্কিত, এবং এটাই আসলে বাংলাদেশের একটা প্রধান দুর্বলতার জায়গা, যেটা আসলে পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে আমাদের এখানে গভর্নেন্সের সীমাবদ্ধতা কতখানি বা দুর্বলতা কতখানি, এবং সেটা যতক্ষণ পর্যন্ত আমরা ঠিকঠাক না করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাকি বিষয়গুলো ঠিক করা সম্ভব না। এবং তার জন্য ওই গণতন্ত্রের প্রশ্নটা অত্যন্ত জরুরি, এবং তার চেয়ে সবচেয়ে বড় জরুরি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ততা, জনগণের আস্থা অর্জন। যখন ভোট থাকবে তখন আসলে ভালো প্রার্থীদের প্রতিটা দল মনোনয়ন দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই সে নির্বাচন আবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে হবে, না হলে একপেশে নির্বাচন হলে ওই যে কাউকে দাঁড় করিয়ে দেওয়া যায় এবং বলাই যেতে পারে যে তাদের জনপ্রিয়তার কারণে দেওয়া হচ্ছে, অন্য কিছু বিবেচ্য বিষয় নয়। কিন্তু আসলে সব কিছু বিবেচনার মধ্যে রাখতে হবে, এবং সেটা না রাখবার ফলে আজকে কিন্তু আনার, বেনজির বা আজিজ যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি ক্ষমতাসীনরা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং অবশ্যই বাংলাদেশ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।